দেখেন 65% মুসলিম ভাইদের ভাই বোনেদের নাম আছে। তারা নিজেদের প্রাণ বলিদান দিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। যখন জিন্না দেশ ভাগ করেছিল, যখন বলেছিল এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মুসলিমরা তো পাকিস্তানে চলে যায়নি, তাহলে আজকে কেন ওনারা তাদের তাড়ানোর চেষ্টা করছেন? কারণ মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর। তার এখানেই আছে আমাদের সর্বপ্রথম পরিচয়, আমরা মানুষ, তারপর আমরা ভারতবাসী, আমরা হিন্দু বা মুসলিম খ্রিস্টান। 4খানা পিএ আজ পর্যন্ত মারা গেছে, ওই তার ফাইল কি খোলা হয়েছে? আজকে গুন্ডা দমন আইন চলে এলো, তা গুন্ডা দমন আইনের কি বিষয়গুলো আছে তিনি সেটা না দেখেই সঙ্গে সঙ্গে গুন্ডা দমন আইনের 16 জনকে গ্রেপ্তার করে নিলেন, কিন্তু পরক্ষণেই আবার নিজেকেই সেই জায়গাটা থেকে আবার ছেড়ে দিতেই হলো। তাহলে আপনি কি গুন্ডা দমন আইনটা ঠিকঠাক মতো দেখেছিলেন যে 16 বছরের নিম্নে তাদের হবে না, বা তাদের আগে কেস আছে কিনা সেটা দেখতে হবে, তা না করে বা একেবারে কোর্ট থেকে কোর্ট পেপারে সই হয়ে সেটা বেরিয়ে আসবে, সেসব বিষয়গুলো না দেখেই উনি একবারে গুন্ডা দমন নেমে পড়লেন কোমর বেঁধে। তাই এটা তো বোঝাই যাচ্ছে গুন্ডা দমন আইন নয়, এটা হচ্ছে বিরোধী দমন আইন। বিরোধী আগের সরকারও যেমন বিরোধীদের কণ্ঠ রোধ করে দিয়েছিল, এই সরকারও তাই চাইছে, বিরোধী বলে কোনো কিছু থাকবে না। হোক না, কিন্তু তদন্ত তাড়াতাড়ি হতে হবে তো। আজ 15 বছর আমরা অপেক্ষা করছি, এরপরে কবে খোলা হবে? আজকে আরজি করের মা, অভয়ার মা, যেটা তারা বিধায়িকা হলেন, তার ফাইল আজ পর্যন্ত কি হচ্ছে? আজ পর্যন্ত বিচার আমরা দেখতে পাচ্ছি? বারুইপুরে শুনুন, বারুইপুরে যেটা হয়েছে সেটা প্রধান যে সাক্ষী যিনি সব দেখেছিলেন তাকেই মেরে দেওয়া হয়েছে, তাকেই মেরে দেওয়া হয়েছে। মানুষ সব বুঝতে পারছে, মানুষ কিছু বলতে পারছে না। সব জায়গায় প্রতিবাদ করলেই এক্ষুনি বলছে এমন শাস্তি দেবো যে 3 পুরুষ পর্যন্ত দেখবে। এটা কি মুখ্যমন্ত্রীর মতো কথা? তার মুখে কি? হ্যাঁ, আর তারপরেই দেখা যাচ্ছে 3 দিন পরেই ছাড়া হয়ে যাচ্ছে। সেইটাই আমাদের তো সেটাই কথা, ন্যায্য বিচার হোক, বিরোধী থাকবে। গণতন্ত্রের কণ্ঠ কি রোধ করে দেওয়া যায়? গণতন্ত্রের কণ্ঠ কখনো রোধ করা যায় না। বিরোধী শূন্য কখনো রাজনীতি হতে পারে না। আর বিরোধী হলে, শূন্য হলেই সেটাতে কি রাজনীতি হবে? একদিকের রাজনীতি, একতরফা রাজনীতি হবে। অতএব বিরোধী থাকবে এবং শাসক দল থাকবে। বিরোধী না থাকলে যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার মানুষ থাকবে। একটাও পালন করছেন না। প্রথমত বলেছিলেন ইলেকট্রিক বিল 200 ইউনিট পর্যন্ত ফ্রি করব, 2 টাকা কেজি চাল, সেটাও হলো না। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা বলেছিলেন, সেটাও কিন্তু করেননি। ইত্যাদি ধরে নিন তো, দেখা যাচ্ছে যে মিড ডে মিলে যে গরিব মানুষরা কাজ করত, সেই সামান্য ন্যূনতম বেতন পেত, উনি সেই মিড ডে মিলে ব্যয় বরাদ্দ তো দূরের কথা, স্কনের হাতে তুলে দেওয়ার ফলে সেই গরিব মানুষগুলোর চাকরি চলে যাচ্ছে। যারা কাজ করে পেটের দুমুঠো ভাত জোগাড় করতে পারতো, সেটাও আর পাচ্ছেন না। তারপরে উনি বলছেন কোনো আমিষ জাতীয় খাওয়া যাবে না। অথচ ডাক্তারবাবুরা বলছেন একটা শিশু যে রক্তাল্পতায় ভোগে, বিশেষ করে মেয়েরা, তারা ভবিষ্যতে সন্তান প্রসব করে, তাদের এই রক্তাল্পতায় ভোগার ফলে বাচ্চা থেকে যদি আয়রন জাতীয় খাবার এবং যদি আমিষ জাতীয় খাবার না খায়, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। সেক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, তারপরে উনি একের পর এক যে হাঁটছেন এবং যে কুরুচিকর কথাগুলো বলছেন, একটা সম্প্রদায়ের উপর লুঙ্গি পার্টি, শুক্রবারী, এসব তো চলতে পারে না। আমরা সমাজের শিক্ষক হয়ে, পশ্চিমবাংলার মানুষ হয়ে, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকের ভাই ভাই, আমরা একে অপরের হাত ধরে চলি। আমরা পুজোর দিনে সবাই মিশি, ঈদের দিনেও মিশি, কিন্তু উনি সেটা ভাঙানোর চেষ্টা করছে। আমরা সেটা কিন্তু মানতে পারবো না। ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ, সেই বহুত্ববাদের ভাঙন কোনোদিনই উনি ধরাতে পারবেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি নিশ্চয়ই ভালো, যখন উনি বাংলা ভাগের সময় একটা ভোট দিয়েছিলেন, সেখানে কংগ্রেসরা 72টা ভোট দিয়েছিল। তাহলে উনি কি করে বলেন কেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি আনতে চাইছে? আমরা শিক্ষাক্ষেত্রে কেন গৈরিকীকরণ করতে চাইছে? আমরা শিক্ষাক্ষেত্রে গৈরিক না, আমরা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। যে শিক্ষা পেলে ছেলেমেয়েরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, সত্যিকারের মানুষ হিসাবে সমাজে হয়ে উঠবে। আমরা শিক্ষক, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ গড়ার কারিগর তৈরি করা। আমরা সেখানে জাতি হিন্দু মুসলমান বিবাদ সৃষ্টি করতে চাই না। সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রাখতে চায়, সেটাকে ছড়াতে চায় না, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে সেই কথা বলে যাচ্ছেন। এটা আমরা মানতে পারবো না। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ আমরা একেবারেই মানব না। এই যে আমরাও গ্রামের বাড়ি, আজকে যে স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয়, হ্যাঁ, সেই মিড ডে মিলে তারা ধরে নিয়ে আসে, বাচ্চারা কেউ খায় না, বাড়ি এনে হয় হাঁস মুরগি না তো কুকুরদের। না না, আমি বলছি মিড ডে মিল আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে রান্না করে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার হচ্ছে এবং সুন্দরভাবে তাদের খাওয়ানো হয়। আমাদের স্কুলের যিনি প্রেসিডেন্ট, তিনি একজন মহামান্য ব্যক্তিত্ব এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী। তার মেয়ে বাড়ির থেকেও মিড ডে মিলের খাবার খেতে বেশি ভালোবাসে। আমরা খুব যত্ন করে নিজেদের সন্তানের মতো তাদের মানুষ করি। কিছু প্রান্তিক পরিবারের উপরে আছে, ছেলেমেয়েরা আছে, তাদের সেই খাবার খেয়ে কিন্তু তাদের একবেলাটা চলে যায় এবং তারা খালি পেটে অনাহারে থেকে, পেটের জ্বালা থাকলে, ক্ষুধার জ্বালা থাকলে কোনোদিনই তারা পড়াশোনা করতে পারবে না। যেটা আমাদের কিশোর কবি সুকান্ত বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো উঠি, ক্ষুধার্ত অবস্থায় মানুষ কোনোদিনই বাঁচতে পারে না। সেই জিনিসটা ভেঙে দিতে চাইছেন। সবাই নিরামিষ কেন? যারা নিরামিষ ভালোবাসে নিশ্চয়ই খাবে না। আমরা তো নিরামিষের সঙ্গে আমিষটা ভালোবাসি, ডিমটা কেন বন্ধ হবে? জানি না, ওনার কথার বিশ্বাস বা ভরসা রাখতে পারছি না। 3 মাসেই ভরসা ভেঙে গেল। কারণ যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাকেও ফুলফিল করতে পারছেন না। উনি বলছিলেন বকেয়া দিয়ে দেবো, এই অন্নপূর্ণা যোজনা দেবো, যারা সাধারণ খেটে খাওয়া ঘরের মানুষ, যারা বাড়িতে কাজ করে, যাদের ওই 1,500 টাকাটা 3,000 বলে ভোটটা আদায় করে নিলেন, কিন্তু একবার দেওয়ার পর সেই টাকা আবার ফেরত চাইছেন। তিনি আবার স্কুটিনি করবেন, ভেরিফিকেশন করবেন, তারপর প্রয়োজন হলে দেবেন। আজকে গরিব কৃষক, প্রান্তিক কৃষক যারা কৃষক বন্ধু পেত, সেটাও মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছেন। আজকে বৃদ্ধ মানুষ যারা আয়ুষ্মান প্রকল্প চালু করলে গরিব মানুষের কাজে লাগে, স্বাস্থ্যসাথী কার্ড যখন বন্ধ হলো, তাহলে আয়ুষ্মান কার্ডটা দেওয়া উচিত, কিন্তু উনি বলছেন 70 ঊর্ধ্বে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে না। এটা কোন থিওরি? বয়স হলেই তো তাদের বিভিন্ন চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়, সেটাও উনি করছেন না। তাহলে স্বাস্থ্য শিক্ষা কোনো দিকেই করছেন না। সামাজিক উন্নতি কী করে ঘটবে? কৃষকদের ফসলের কোনো দাম নেই। এর আগের সরকার 15 বছর থেকে চলে গেলেন। এই যে আলু চাষিরা আজকে আত্মহত্যা করছে, বীজের দাম প্রচুর, সারের দাম, শ্রমজীবী কৃষক মানে মজদুরের দাম মেটাতে গিয়ে 160 টাকা আলু, যেখানে 1 বিঘাতে তার 8 থেকে 10,000 টাকা খরচা হয়, সেখানে বিঘাতে 12 বস্তা আলু যদি 180 টাকা করা হয়, তাহলে তিনি কি পাবেন? সেই আলুর দাম বাড়ছে না, ভাবছে শহর কেন্দ্রিক ভিত্তিক, শহরের মানুষদের খাচ্ছি। শহরের মানুষও এটা চাইছে না। যারা কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়, প্রান্তিক গরিব ঘরের কৃষকরা যেন কৃষক বন্ধু পায়, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের যারা একেবারে ঘরোয়া হাউসওয়াইফ যাদের বলি আমরা, সেই ঘরোয়া পরিবারের বউয়েরা, তাদের সেই যেমন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার ডাবল দেবে বলে ভোটটা আদায় করেছেন, সেই অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে কেন ফেরত চাইছেন? সেটাও অবিলম্বে দিতে হবে, বন্ধ করা চলবে না। শিক্ষাক্ষেত্রে কোনো গৈরিকীকরণ চলবে না, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে চালু করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আর আমাদের বকেয়া দেয়া আজকে তো 3 মাস হয়ে গেল। উনি সেপ্টেম্বর থেকে কেন বললেন অক্টোবরে হাতে দেবেন? কেন জানুয়ারি থেকে হলো না? কেন আগের বকেয়া ডিএগুলো দিতে হচ্ছেন? একটা রিটায়ার পার্সন কত টাকা পায়? সুপ্রিম কোর্টের রায় তো বলেছিল যে এত তারিখের মধ্যে দিতে, আগের সরকারও মানেননি। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি মানব না। সর্বোপরি আরজি করের সেই তদন্ত হয়েই চলেছে। একটা মেয়ে যে এইভাবে খুন হলো, উনি তার মাকে দাঁড় করিয়ে সেই সরকারের মধ্যে নিয়ে এলেন, বিধায়িকা করলেন, কিন্তু তার বিচার কোথায়? আমরা মহিলারা আতঙ্কিত, বিচার হচ্ছে না, উল্টে সেই আমরা ধর্ষিতা হয়ে যাচ্ছি, খুন হয়ে যাচ্ছি। এগুলো আমরা মানতে পারছি না, তাই আমরা রাস্তায় নেমেছি। ফাইল খোলা হয়েছে ভাই, সেই খোলার বিচার কতদিন হবে? বিচার চলতে 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 দেখবো কিছুই আর হলো না। বিচারের নামে প্রহসন চলছে, বিচারের নামে প্রহসন চলছে। প্রকৃত বিচার পাবো কিনা আমরা আতঙ্কিত, তাই আমরা রাস্তায় নেমেছি। যদি বিচার না হয়, আমরা রাস্তায় আছি। শিক্ষা, স্বাস্থ্য, নারীদের ইজ্জত রক্ষা করা, আমরা সেই শিশুকন্যা, পুত্রকন্যা, যাই হোক, সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য রাস্তাই হচ্ছে আমাদের পথ। তাই রাস্তায় বেছে নিয়েছি। আমরা রাস্তায় ছিলাম, এই 106 বছরের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রাস্তায় ছিল, আছে এবং থাকবে। অন্যায়ের বিরুদ্ধে আমরা চিরকাল প্রতিবাদ করে এসেছি, করছি এবং ভবিষ্যতেও করব। এই জন্যই আমরা আন্দোলনে আজকে রাস্তায়। ধর্ষণে আতঙ্কিত আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি। ডাবল ইঞ্জিনের সরকার, যেটা সেন্ট্রালে আছে, রাজ্যেও এসেছে। বিভিন্ন রাজ্যকে আস্তে আস্তে নিয়ে উনি এটাকে মানে আরএসএস দ্বারা পরিচালিত এই বিজেপি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর। তার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। কারণ যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন 65% মুসলিম ভাইদের, ভাই বোনেদের নাম আছে। আজকে আপনি যেখানে যাবেন, তাহলে তারা নিজেদের প্রাণ বলিদান দিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য
নয়। যখন জিন্না দেশ ভাগ করেছিল, যখন বলেছিল এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মুসলিমরা তো পাকিস্তানে চলে যায়নি, তাহলে আজকে কেন ওনারা তাদের তাড়ানোর চেষ্টা করছেন? আমরা তো এখানেই আছি, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ, তারপর আমরা ভারতবাসী, আমরা হিন্দু বা মুসলিম খ্রিস্টান জৈন নয়। আর ধর্ষণের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে বিলকিস বানু তার 11 জন পরিবারকে ধ্বংস করে খুন করে দিয়ে ধান খেতে রেখে দিয়েছিল আদিবাসী মহিলা, তাকে বাঁচিয়েছিল। সেই বিলকিস বানুর খুনিরা যখন ধর্ষকরা যখন ধরা পড়লো, তাদের বিচারে যখন ফাঁসি হলো, সেই কারাগার থেকে তাদের বের করে নিয়ে এসে স্টেজ সাজিয়ে মালা গলায় পরিয়ে ফুল দিয়ে এবং মিষ্টি খাইয়ে তাদের বরণ করা হয়েছিল। কাদের করি আমরা? পূজিত কাদের করি? ঠাকুরকে করি। যারা দেশের জন্য প্রাণ দেয় তাদের করি। যে সমস্ত সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করার জন্য মারা যাচ্ছে তাদের জন্য করি। তাহলে যারা ধর্ষক, কেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে পূজিত করলেন? আর সেই সরকারেরই সরকার এখানে এসছে, একই চিত্র চলছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শিক্ষা স্বাস্থ্যর সাথে সাথে নারী সুরক্ষা এবং সমাজকে সুরক্ষা করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। চিরকাল থাকবো আমরা ফাইটার হয়েই বাঁচতে চাই। আর মুখ্যমন্ত্রী 4 জন যে আহ্বায়ক এবং পিএম মারা গেল, মাত্র তার বাড়ি পৌঁছানো জাস্ট এক আগে, কিন্তু কিছুই হলো না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি।